আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম ও শুভেচ্ছা নেবেন। অনেকেই ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। ঘটনাটা হলো যে বলা হচ্ছে ঢাকা অথবা মিরপুর ক্যান্টনমেন্টে একটা আহ, আর্মির একটা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর সহ আরো ২-৩ জন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং এই সংবাদটা কলকাতার একটা টেলিভিশন চ্যানেল থেকে বেসিক্যালি স্প্রেড করেছে এবং অনেকেই যেহেতু আমার কাছে জানতে চেয়েছে, আমি তখনই ইমিডিয়েটলি ঢাকায় আমার যে সোর্স গুলো আছে, যারা আমাকে নিয়মিত ক্যান্টনমেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো প্রোভাইড করে, তাদের দুজনকে আমি রিকোয়েস্ট করলাম যে আসলে কি এরকম কিছু ঘটছে কিনা। তো তারা তাদের মতো করে খোঁজ নিয়ে আমাকে জানালো যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, ঘটনা ঘটলে তারা জানতে পারতো। তো আমি ব্যক্তিগতভাবে অনেককেই জানালাম যে না, এটা সত্যি না। টিভিতে যেটা শুনেছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা শুনছেন সেটা সত্যি না। কিন্তু আরো কিছু ইনফরমেশন আসতে লাগলো আমার কাছে এবং ফেসবুকে ছবি দেখলাম রাতের অন্ধকারে গোলাগুলি হচ্ছে ক্যান্টনমেন্টে। হ্যাঁ, এবং এমন এমন ইনফরমেশন আমার কাছে আসা শুরু করলো যে আই রিয়েলি বিকেম কনফিউজ, যে আমার বিশ্বস্ত দুটো সোর্স বলার পরেও আমি নিজেই কনফিউজড হয়ে গেলাম। তখন আমি আরো দুটো সোর্সকে ইনভলভ করলাম, যারা একেবারে বলা যায় যে ব্যাটেল গ্রাউন্ড থেকে ইনফরমেশন সাপ্লাই করে। তো এরকম তারাও আমাকে একই ইনফরমেশন দিল যে ঢাকা, মিরপুর কিংবা সাভার ক্যান্টনমেন্টে এরকম কোনো ঘটনা ঘটেনি, এভরিথিং ইজ ফাইন, সবকিছু আন্ডার কন্ট্রোল। এমনি আমরা জানি যে ক্যান্টনমেন্টে একটা উত্তেজনা, একটা টেনশন বিরাজ করছে। ক্যান্টনমেন্টে দুটি তিনটি ধারা উপধারার কথাও শোনা যাচ্ছে, উইচ ইজ ট্রু। কিন্তু এই যে ঘটনাটা একেবারে ছবি সহ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, স্পেশালি ফেসবুকে, সো এই আমি নিশ্চিত করে আপনাদের বলতে পারি এবং আমার কাছে মনে হয়েছে যে এভাবে জনে জনে ব্যক্তিগতভাবে উত্তর না দিয়ে, যেহেতু এটা ম্যাসিভলি স্প্রেড করছে, আমি একটা এপিসোড করে আপনাদের বলছি যে গতকাল অন্তত ঢাকা, মিরপুর বা সাভার ক্যান্টনমেন্টে এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। একটি অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এবং তাদের দুঃশাসনে দেশবাসী অলরেডি মানে ফেড আপ। তো এই অবস্থায় নানামুখী টেনশন চলছে, রাজনীতিতে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা সংগ্রাম চলছে, সাইবার ওয়ারও চলছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। এবং এই সময়ে যে নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এবং এই ভার্চুয়াল ওয়ার গুলোতে গুজব একটা একটা এর একটা ইনএভিটেবল পার্ট হবে এটা কি। হ্যাঁ, সো এই হিসেবে গুজব ছড়াচ্ছে, অনেক গুজবই ছড়াচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীকে নিয়ে এরকম একটা গুজব ছড়ানোটা কতখানি যথাযথ বা যৌক্তিক, বিশেষ করে দেশবাসী যখন এই ইনুসের দুঃশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে, জেনারেল ওয়াকারের দিকে তাকিয়ে আছে। আমি নিজেও সেনাবাহিনীর অনেক সমালোচনা করি, জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করি, কিন্তু তারপরেও আজকের এই ক্রুশিয়াল মোমেন্টে এই সেনাবাহিনীর মাধ্যমেই, জেনারেল ওয়াকারের মাধ্যমেই জাতি উত্তরণের একটা স্বপ্ন দেখছে বা একটা পথ খুঁজছে। তো এই অবস্থায় কারা এই গুজবটি সুপরিকল্পিতভাবে ছড়ালো, নিশ্চয়ই তাদের কোনো আহ, উদ্দেশ্য আছে এবং এটা খুব এক্সট্রিম লেভেলের একটা গুজব এবং এমন ভাবে এটাকে স্প্রেড করানো হয়েছে যে অবিশ্বাস করার বলতে গেলে কোনো উপায়ই ছিল না। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে প্রকৃত সত্যটা জানি, গুজবের উদ্দেশ্যটা থাকুক তাদের যারা ছড়িয়েছে তাদের কাছে। এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্ট আহ, মোটামুটি এই মানে কু হওয়ার মতো না। আর কু তো আসলে, কু তো আর গোলাপের বিনিময় হয় না। কু মানেই হানাহানি, কু মানেই রক্তপাত, কু কু মানেই খুন, হ্যাঁ, অনেক মানুষের জীবন চলে যাওয়া। সো এই জায়গাটায় এখন পর্যন্ত ক্যান্টনমেন্টের সব পক্ষই যথেষ্ট মানে অ্যাটলিস্ট ধৈর্য দেখাচ্ছে এবং আমরা আশা করি যে দেশবাসী বর্তমানে যে ক্রাইসিসের মধ্যে আছে সেটি
ওভারকাম করতে পারবে খুব দ্রুতই, এবং সেই সেই যে উত্তরণের পথে জেনারেল ওয়াকার নেতৃত্ব দেবে। প্রিয় বন্ধুরা, আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তিনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডক্টর ইউনূসকে একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠির যা মর্মার্থ সেটা গতকালকে নিউজ 18 বাংলা তারা প্রচার করেছে। সেটা তো ভিডিও, তা ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো না। আর একটা কথা, আজকে ওই নতুন ফোনটায় চার্জ নেই বলে আমি পুরনো ফোনটায় একটু রেকর্ডিংটা করছি, কারণ চার্জ হতে সময় লাগবে। 0% ভুলে গেছে, 0% চার্জ হয়ে গেছে। কিন্তু আমার আজকে তাড়াতাড়ি অনেকগুলো বেরোতে হবে, অনেক কাজ আছে, তাই আমি পুরনো ফোনটাতেই করে দিচ্ছি। একটু ঝাপসা হতে পারে ছবি, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তাই যে চিঠিটা উনি পাঠিয়েছেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেখানে উনি লিখেছেন, আমরা প্রতিবেশীর সঙ্গে সংঘাত চাই না, প্রথম কথা। তবে ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত। তাই ডক্টর ইউনূসকে ভারত সম্পর্কে যখনই কোনো মন্তব্য করবেন, তিনি যেন ভাবনা চিন্তা করেই করেন। আমরা সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ। রাজনাথ সিং এর যে এই যে বক্তব্য, যেটা আজকেও গতকালকেও প্রচারিত হয়েছে নিউজ 18 বাংলাতে, এই যে এখানে উনি বলেছেন না যে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ভারত সম্পর্কে কোনো যখন মন্তব্য করবেন তখন উনি যেন ভেবে চিন্তে করেন। তার মানে এটা হচ্ছে লাস্ট থ্রেট, যেটা পাকিস্তানের ক্ষেত্রে রাজনাথ সিং বলেছিলেন সার্কিক হয়ে করাচি যাওয়া যায়, এটা যেন পাকিস্তান মনে রাখে। আমরা 71 সালে গেছিলাম, এটা উনি বলেছিলেন। তো রাজনাথ সিং এই যে চিঠিটা পাঠিয়েছেন আপনাদের কাছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেই খবর তো আপনাদের মিডিয়া প্রকাশ করেনি, কিন্তু আমি আপনাদের বলে দিলাম। আর রাজনাথ সিং কখনো বেকার কথা বলেন না। আমাদের বিজেপির যারা মাথায় রয়েছেন, যারা দেশটা চালান, তারা কিন্তু কোনো বাজে কথা বলেন না, বেশি কথা বলেন না, দাঁড়ি পাল্লায় মেপে কথা বলেন। কোনো একটা বাজে মন্তব্য করতে দেখবেন না। একটা ব্যক্তিগত মানে মানুষ রাজনাথ সিং কেমন, আমি আপনাকে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি। তখন 2010, আমি তখন স্টেটসম্যানের ডেপুটি এডিটর। আমাদের রাত্রিবেলা গাড়ি ছাড়ে রাত্রি 1:30টায়। আমার সেদিনকে 9:30টার মধ্যে কাজ হয়ে গিয়েছে, পাতা ছেড়ে দিয়েছি। আমি বাড়ি যাব বলে আমি বেরিয়েছি, যে আমি একটা ট্যাক্সি ধরে বেরিয়ে যাব। তা আমাদের ওখানে ধর্মতলায় ওয়াই চ্যানেল বলে একটা চ্যানেল আছে, নামটা শুনে থাকবেন। ওয়াই চ্যানেলে বিজেপির একটা সভা হচ্ছিল, সেখানে রাজনাথ সিং বক্তৃতা দিচ্ছিলেন। তখন তো 2010, তখন তো মন্ত্রিত্ব বিজেপি আসেনি ক্ষমতায়। তা উনি মেন রোডের ওপরই একটা খোলা মঞ্চে উনি বক্তৃতা দিচ্ছেন। আমার সঙ্গে আগে পরিচয় ছিল। তো উনি যখন নামছেন তখন ওই ভিড় থেকে গিয়ে আমি আসতে জিজ্ঞেস করলাম, রাজনাথজি কেমন আছেন? উনি ভালো বাংলা বলেন। তো উনি বললেন যে, আরে তরুণ, কি খবর তোমার? দিল্লিতে আর দেখা যাচ্ছে না, কি করব? আমাকে ডেপুটি রিটায়ার করে এখানে এনে বসিয়ে দিল, আমি তো আর দিল্লি যেতে পারছি না। তখন উনি বললেন যে, ঠিক আছে, দিল্লি এসো, তোমার অফিস কোথায়? আমি বললাম, ওই তো আমার দেখা যাচ্ছে, ওই যে গম্বুজের পাশে, মসজিদের পাশে স্টেটসম্যান। বলে, ও তো 150 বছরের পুরনো বাড়ি, চলো তোমার অফিসে যাই একবার। আমি তো মনে মনে ভাবছি, আমার তো রাত্রিবেলা বাড়ি ফিরতে গেলে আমার দম বেরিয়ে যাবে, এবার কিছু বলতেও পারছি না। উনি আমার অফিসে এলেন, এসে আমার চেম্বারে ঢুকে আমায় বললেন যে, তরুণ, তোমাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? আমি বললাম, কি খাবেন বলুন, আপনি তো আবার নিরামিষ খান। আমার, হ্যাঁ নিরামিষ। আমি বললাম, দেখুন এখানে সবই, এই এলাকায় সবই চিকেন আর মাটন। একমাত্র আমাদের চিত্তদার দোকান আছে, চিত্তদার দোকান থেকে আমি আপনাকে
আলু বিরিয়ানি এনে খাওয়াতে পারি। বলে ফার্স্ট ক্লাস, বিরিয়ানির গন্ধটা আমার খুব ভালো লাগে, আলু বিরিয়ানি আনাও। তা আমি আলু বিরিয়ানি আনালাম আর লস্যি আনালাম। মানে এতটাই পরিষ্কার মনের মানুষ যে তার খিদে পেয়েছে সেটা কিন্তু বলতে ওনার কোনো সংকোচ নেই। উনি আমার অফিসে এসে খাওয়া দাওয়া করে উনি চলে গেলেন। তারপরে যখন আমি আবার দিল্লিতে পোস্টেড হলাম দিল্লি ব্যুরো চিফ হয়ে, তখন ওনার সঙ্গে আবার আমার যোগাযোগ হয়। তো যাই হোক, এখন এই যে রাজনাথ সিং এর মতো একটা সহজ সরল মানুষ যখন সিংহাসনে বসেন না, তখন তারা হয়ে যান কঠিন থেকে কঠিনতম মানুষ। এই কথাগুলো বোঝালাম এই কারণে, বললাম এতগুলো কথা যে এই যে সাংবাদিক যারা আছেন না, যারা কাজ করেন না, আপনার দেশে হোক, আমার দেশে হোক, বিভিন্ন দেশে হোক, তারা ওই ময়দানে ঘাস কেটে কাজ করেন না। তারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভিত্তিতে একটা রিলেশন তৈরি হয়, দীর্ঘদিন ধরে তার ভিত্তিতে কাজটা হয়, তার ভিত্তিতেই খবরটা পাওয়া যায়। এই যে আপনাদের যে একটা কথা বললেন যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কার কাছে প্রতিশ্রুতিবদ্ধ? প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে ভারতের মানুষের কাছে। কারণ ভারতের মানুষের কাছে উনি একটা বার্তা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদীজি একটা বার্তা দিয়েছিলেন যে ভারতের ঘোষিত নীতি এখন থেকে যে ভারতবর্ষের ওপরে, ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখণ্ডতা যদি কখনো বিঘ্নিত হয় এবং কোনো সন্ত্রাসের হুমকি আসে এবং মনে করে ভারতবর্ষ যে এই দেশ আমার পক্ষে বিপজ্জনক, তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণনা করা হবে। আর অ্যাক্ট অফ ওয়ার যখন গণনা ধরা হবে, তখন কিন্তু কাউকে মাফ করা হবে না। আপনাদের এই যে আমি এতদিন ধরে বলে যাচ্ছি যে যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, তো আপনারা তো অনেকেই তো নানান রকম মন্তব্য করেছেন, গুজববাজ বলে ডেকে দিয়েছেন। এখন যখন সত্যিকারের যুদ্ধের পরিস্থিতিটা আসছে, তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কানে এবার জল ঢুকছে, বাংলাদেশের মিডিয়ার কানে এবার জল ঢুকছে। এখন চেল্লামেল্লি শুরু হয়েছে। এখন চেল্লামেল্লি শুরু করলে কি হবে? এখন তো রুগী তো আইসিইউতে চলে গিয়েছে। এই যে থ্রেটটা হলো না, বাংলাদেশকে লাস্ট থ্রেট দিলেন উনি। আর আপনারা মাত্র দুটো জায়গার কথা বলছেন, উত্তর দিনাজপুর আর ওদিকে হচ্ছে আসামের ধুবড়ি। কিন্তু এই 4068 কিলোমিটার বর্ডার, এই বর্ডারের মধ্যে কোথায় কি করা আছে আপনারা সে খবর কেউ জানেন না। আমি একটা ছোট ঘটনা আপনাদেরকে উস্কে দিচ্ছি। এই গুজববাজ একটা ছোট ঘটনা উস্কে দিচ্ছে। 6 মাস আগে আমাদের এনএসএ অজিত ডোভাল, তিনি গোপনে কলকাতা সফরে এসেছিলেন, সে খবর আমি করেছিলাম। উনি সোজা চলে গিয়েছিলেন কতগুলো এতে কি বলে সীমান্তে, এবং সীমান্তে গিয়ে তিনি বিএসএফ এর সঙ্গে, সেনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন। কথাবার্তা বলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশটা কি? সেই নির্দেশটা হচ্ছে গোলা বারুদ মজুত করার জন্য করো, ডাম্পিং ট্রেঞ্চ করো। তো ওইখানে সমস্ত এখন তৈরি হয়ে গেছে 250 ফিট গভীর সমস্ত সলিড বাংকার। সেখানে শয়ে শয়ে গোলা বারুদ মজুত করা হয়েছে। এ খবরটা আপনাকে দিয়ে দিলাম। কোথায় কোথায় হয়েছে আমি বলবো না, কারণ সব স্ট্র্যাটেজি বলতে নেই। সেইগুলো আমি কিছুদিন আগে যখন বলেছিলাম যে কামাকাজি ড্রোনগুলো সমস্ত ঝাড়পোছ হচ্ছে, সব মিসাইল ফিসাইল ঝাড়পোছ হচ্ছে, 7 সিস্টারে খুব তৎপরতা বেড়ে গেছে, ওখানে এয়ারলিফটিং এর ব্যবস্থা করা হয়েছে, এবং C-130 বিমান, C-30 বিমান নাকি একটা মালবাহী বিমান আছে, সেটা নামার ওটার ব্যবস্থা করা হয়েছে, সব ব্যবস্থা হয়ে গেছে।
এখন এই যে আপনারা চেঁচামেচি করছেন না, তারপর আপনারা বলছেন যে বাংলাদেশ যদি তার দেশের মধ্যে যদি কিছু করে তাহলে পরে ভারতবর্ষের আপত্তি কোথায়? ভারতবর্ষের আপত্তি তো ছিল না এতদিন, ভারতবর্ষের আপত্তি ছিল না। কিন্তু আপনারা পাকিস্তানের ISI কে ডেকে আনবেন, টার্কিকে ডেকে এনে এখানে অফিস খুলে দোতলা তাদেরকে আপনারা বসিয়ে তাদের কাজকর্ম করতে দেবেন, মার্কিন সৈন্যকে অ্যালাউ করবেন, পাকিস্তানি অস্ত্র ঢুকিয়ে আপনাদের ওই এয়ারপোর্টের গুদমে রেখে দেবেন যেখানে বোমটা পড়েছিল। ওরা ছিল তো কামাকাজি ড্রোন, কেউ তো বলছে না। আমি আজকে আপনাদের বলে দিলাম ওটা ছিল কামাকাজি ড্রোন, যেখানে ওই পাকিস্তানি অস্ত্রগুলো এসছিল না, মিসাইল টিসাইল, আপনারা নেভাতে পারেননি কেন? আপনারা নেভাতে পারেননি ওই কারণে। আর ওর যা তাপ, ওর যা উত্তাপ, দমকল বাহিনী যেতেও পারেনি, দমকলকে আটকানো ফাটকানো কিছু হয়নি। তার যা তাপ উত্তাপ ছিল, উত্তাপের কাছে যেতে পারেনি। আপনাদের বেশ কয়েকটা জায়গায় আগুন লেগেছে, যেখানে যেখানে মজুদ ছিল সেগুলোই সমস্ত আগুন লেগেছে। কামাকাজি রোড দু রকমের হয়, একটা সশব্দে ফাটে আর একটা নিঃশব্দে ফাটে। যেটা নিঃশব্দে ফাটে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর। তো যাই হোক, আমি তো বলেছি আপনারা সব ম্যাপিং করা রয়েছে। তবে কর গুনুন, আমি যখন বলেছিলাম কর গুনুন, তখন বলে যে গুজব বাজ ট্যাগ দিয়ে দিয়েছিলেন। এবার কর গুনুন। যুদ্ধের নৃশংসতা আপনারা দেখেননি, যুদ্ধের রক্তপাত আপনারা দেখেননি। ওই দুঃসহ অভিজ্ঞতা একবার যদি আপনাদের হওয়া দরকার, একবার যদি হয়, তাহলে এই ভারত বিরোধিতা আর জেহাদিপনা সব ছুটে যাবে। তবে আপনাদের চিন্তা নেই, আপনাদের একজন আছে, নেতা আছে, তিনি বলেছেন 50 লক্ষ জিহাদি আছে, পাঠিয়ে দিন তাদের। তারা খচ্চরের পিঠে চেপে গাদা বন্দুক নিয়ে দিল্লি জয় করে ফেলুক, ভারতবর্ষ মুখে আঙুল দিয়ে দেখবে, পাঠিয়ে দিন তাদের। আমরা তৈরি আছি যে কোনো দিন, যে কোনো সময়। এই রাজনাথ সিং এর বক্তব্য মানে একদম রেড লাইন ক্রস করছেন আপনারা, জানবেন রেড লাইনের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। একটা ভুল মন্তব্য, একটা ভুল কার্যক্রম আপনার দেশকে শ্মশান বানিয়ে দেবে। শ্মশান বানিয়ে দেওয়া মানে কিন্তু একদম একদম গাজা বানিয়ে দেবে। তার জন্য ব্রহ্মসের টিম চলে গেছে কিন্তু উত্তরবঙ্গে। আমি বলেছিলাম একটা অন্তত ব্রহ্মস মারবে, বলেছিলাম কিনা? আগের ভিডিও দেখুন, যে 250 ফিট গর্ত করবে, সমুদ্রের জল ঢুকিয়ে দেবে সেখানে, তারপরে দেখবেন 1 বছর 2 বছর বাদে আপনাদের জেলেরা মাছ ধরছেন। ওখানে একটা জায়গা হয়েছে, মাছ ধরার জায়গা হয়ে যাবে। ইলিশ মাছ ওখান থেকে ধরবেন, টপাটপ ছিপ দিয়ে ধরবেন আর খাবেন। কারণ এরপরে তো ইলিশ মাছ ছাড়া তো আপনাদের আর কিছু জুটবে না, চাল ডাল তেল নুন কিচ্ছু জুটবে না। থাকবেনি বা কোথায়, রান্না করবেনি বা কোথায়, আর খাবেনি বা কোথায়? সুতরাং যা করবেন বুঝে করবেন, সাবধানে করবেন, আর ভারতবর্ষে হুমকি টুমকি দেবেন না। আর এই যে সমস্তগুলো লেখেন না, এই সমস্তগুলো আর লিখবেন না। আমি এটাও বলেছিলাম যখন পড়বে ঘাড়ে তখন বুঝতে পারবে, তখনও আপনারা বলবেন না না ওই গুজব ছিল, ঘাড়ে পড়ে নাই, পোঙ্গায় পড়ছে। এবার কোথায় পড়ে সেটা দেখে রাখবেন। রেড লাইনে দাঁড়িয়ে আছেন, এটা মনে রাখবেন। যে কোনো সময়, যে কোনো দিন যা কিছু হতে পারে। আজকে রাত্রিরেও হতে পারে, কাল রাত্রিরেও হতে পারে, 7 দিন বাদেও হতে পারে। 13 নভেম্বর কি হচ্ছে? সরকার কেন নড়ে চড়ে বসছে? কেন সরকার সমর্থক পত্রপত্রিকা হঠাৎ আওয়ামী লীগ নিয়ে মিছিল করছে? আপনারা সবাই জানেন, আওয়ামী লীগ নিউজ করছে, আপনারা সবাই জানেন, আমরাও জানি। তবে ওই যে আমরা যে রাষ্ট্রে বাস করি, এই রাষ্ট্রের ভাষ্য অনুযায়ী
নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তার কর্মসূচি তো আমরা প্রচার করি না, করতে পারি না, বা সেগুলো নিয়ে বলা যায় না। কিন্তু যখন সরকারের সহযোগী অথবা সরকারের দিকে নমনীয় অথবা আওয়ামী লীগ বিরোধী সংবাদপত্রগুলো এই খবরটা সামনে আনে, তখন বোঝা যায় যে আলোচনার খোরাকি কিছু একটা আছে। এবং তাদের শব্দচয়ন, আমি যে রিপোর্টটি এখন পিক করছি, তাদের শব্দচয়নের মধ্যে একটু ডিফারেন্ট আছে। নর্মাল একটা পত্রিকা, নিরপেক্ষ একটা পত্রিকা যদি নিউজ লেখে, তাদের যে শব্দচয়ন হবে বা মাথার উপরে যদি একটা সেলফ সেন্সরশিপের একটা বোঝা না থাকে, তাহলে নিউজ লেখার যে ধরন হবে সেই ধরন থেকে আমার এখন পিক করা বা আমার এখন সোর্স হিসেবে ব্যবহার করা যে নিউজটা, সেই নিউজটা একটু আলাদা। আপনারা সবই বোঝেন এবং সবই জানেন। 13 নভেম্বর আওয়ামী লীগ একটা বড় টাইপের কিছু করতে চায়, এরকম সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট খোঁজ খবর আছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে আওয়ামী লীগের দিন আসলে কি করবে, কি ঘটতে যাচ্ছে সেদিন। কিসের প্রেক্ষিতে এই আমার দেশ পত্রিকা এই নিউজটি করেছে যে হঠাৎ করেই 13 নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের, মানে নাশকতা করলে তারা তো এর আগেও নিউজ করেছে যে আওয়ামী লীগ কি নাশকতা করতে চায়, কিভাবে করতে চায়, কিন্তু 13 নভেম্বর কেন করতে চাচ্ছে? একটা ফটো কার্ড করেছে, সেই ফটো কার্ডেও বেশ কিছু পয়েন্ট আউট আছে, যেমন রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায়, তারপরে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট, পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান, মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সহায়তা দিচ্ছেন পলাতক মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিব, হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা, মাঠ পর্যায় থেকে এখনই সেনা না উঠানোর পরামর্শ। খুব সিগনিফিক্যান্ট একটা কথা। মাঠ পর্যায় থেকে সেনা না উঠানোর পরামর্শটা কি, আমরা এটা একটু পড়বো, একটু জানতে চাই। আর বাকি পয়েন্টগুলো যে করছে, যে আদালতে বোমাবাজি, 1 লাখ লোক সমাবেশ, এইটা যদি আমার দেশ রিপোর্ট করে অলরেডি জানিয়ে দিয়েছে, তো আজ আমরা কথা বলছি 7 নভেম্বর 2025, তাই না? তাহলে এই খবরের পরে তো নিশ্চয়ই আমার দেশের সরকার বা এই দেশের সরকার আর চুপ করে বসে থাকার কথা নয়। এখনো 8, 9, 10, 11, 12, 13, 6 দিন বাকি আছে। 6 দিন পরেও যদি আওয়ামী লীগ এগুলো করে ফেলতে পারে, তাহলে তো ধরে নিতে হবে দেশে আওয়ামী লীগের অনেকটা, তাই না? আচ্ছা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আমি আগেই বলেছি তাদের শব্দচয়ন তাদের মতো হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। যে কারণেই তাহলে 13 নভেম্বর আগে থেকে আমরা বলছি যে সেদিন একটা রায়, মাহফুজ আলম উদ্দিন বলল যে আমরা আগামী সপ্তাহে একটা রায় পেতে পারি। ওনারা সবাই জানেন আদালতের সঙ্গে তাদের নিশ্চয়ই সেই বোঝাপড়া আছে, বা তাদের সরকারি পিপি আছেন বা সরকারি লোকজন ওখানে আছেন, তাদের মাধ্যমে তারা জানেন। ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশা এঁকেছে তার দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। এটা মোটামুটি টেবিলে বসেই লেখা যায় এই কি হচ্ছে, বলতে যাচ্ছে আমার দেশ। এবার নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলছে, ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তাকে তার এই সরকার চাইলে ধরতে পারবে না। আচ্ছা, তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান, ভারতের পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। বেশ, মানে যদি এইসব খবর রিপোর্টার পেয়ে থাকেন, তাহলে তো আওয়ামী লীগের ভেতরে তার হয় শক্তিশালী সোর্স আছে, অথবা তাদের যে সোর্স যদি কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে পেয়ে থাকেন, সেই গোয়েন্দা সংস্থা অলরেডি আওয়ামী লীগের ভেতরে আছে। এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকার অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। এ লক্ষ্যে দেশে প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। বাপরে বাপ, সরকারের যে সাংঘাতিক, সরকার তো মাঝে বললো না যে কোথাও মেসে বা হোটেলে কোনো লোকজন থাকলে পুলিশকে জানায় দিতে, এবং তন্ন করে তো পুলিশ খুঁজছে। আর এই যে এই প্যারাটা, এটা বসে বসে লেখা যায়,
আচ্ছা, বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে। কলকাতা অফিস নেওয়ার খবর এর আগে গণমাধ্যমে এসেছিল। পরিকল্পনাকারীরা সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়নের কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে তথ্য মিলেছে। কেন এইভাবে আপনার এটার সাথে ইনভলভ হবে, মানে এতটাই দা কোমরা সম্পর্ক হয়েছে দেখেন দেখি এই সরকারের সাথে। আচ্ছা, হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা। এই আবেগকে পুঁজি করে তাদের 13 নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কট্টর নেতাকর্মীদের ইতিমধ্যেই বাছাই করা হয়েছে, তাদের দেশে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাহলে আওয়ামী লীগের কট্টর নেতাকর্মী এখনো রয়ে গেছে এই যে চিরুনি অভিযান দিয়ে, ইভেন অপারেশন ডেভিল হান্ট দিয়ে আর জেলখানা ভর্তি করা হলো, এখনো কট্টর নেতাকর্মী এবং তাদের ট্রেনিংও হয়ে গেছে। মানে তাহলে সরকার এতদিন করলো কি? এই যে বিশাল বিশাল অভিযান চালিয়েছে, করলো কি? আচ্ছা, তারা বলছে রাজধানী অন্তত 5টি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ। এই সম্পর্কে আমার ধারণা নেই, আমার সাংবাদিকতার কোনো চ্যাপ্টারে পাই নাই। যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা এসব ক্যাডারকে। এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনা ইতিমধ্যে মেজর সাদিকুল হক, সে পুরনো মেজর সাদিককে ধরার ঘটনা দাঁড়াচ্ছে। গোপালগঞ্জে অনুকূল পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর প্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি চলছে। ইন্টারেস্টিং হলো তারা আরো কিছু সাব হেডলাইন করেছে, আমি আর বিস্তারিত এই নিউজে পড়তে গেলাম না। মহাসড়ক অচল করার পরিকল্পনা, তারপরে নিরাপত্তা সংস্থার সুপারিশ ও প্রস্তুতি, সেই সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলো কি কি করছে সেগুলো তুলে ধরেছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো আওয়ামী লীগ ঢাকায় 1 লাখ লোক জড়ো করে ফেলবে 13 নভেম্বর, আর 1 সপ্তাহের মধ্যে। মানে এতে করে কি হবে? ঢাকায় যদি 1 লাখ লোক আওয়ামী লীগের জমায়েত হয়, তাহলে তো আমরা নির্বাচন, এই সরকার, এগুলো নিয়ে কি ভাববো? এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি এর মধ্যেই একটা অবস্থান নিয়েছে, যেটা 6 মাস আগেও কেউ কল্পনা করেনি। 6 মাস আগে ওটা ছিল না। এগুলো নিশ্চয়ই আওয়ামী লীগও, এই যে ইন্ডিয়ায় বসে তারা কাজ করে, তারা তাদের সাংগঠনিক এই কাজগুলো করছে। যে ইন্টারন্যাশনাল আইআরআই কি বলেছে, আইআরআই এর যে সুপারিশ করেছে, সেগুলো তো এই সরকারের জন্য খুব একটা সুবিধাজনক অবস্থান নির্দেশ করে না। আইআরআই এতই শক্তিশালী একটা অর্গানাইজেশন। আইআরআই আমেরিকার বর্তমান ক্ষমতায় থাকা ডোনাল্ড ট্রাম্পের লেবার পার্টি এবং ডেমোক্রেট পার্টি দুইটার সমন্বিত একটা শক্তিশালী টিম বাংলাদেশ ঘুরে গেছে 5 দিনের জন্য। তারা গিয়ে বলছে যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে। এর আগে তো 6 মানবাধিকার সংস্থা বলেছে। আগামীতে কি কি হবে, এবং ভারত শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে এরকম খবর করেছে বিবিসি। তারপরে আবার ইন্টারন্যাশনাল মিডিয়া, অলরেডি বেশ কয়েকটা মিডিয়া নিউজ করেছে। কাল থেকে আবার দেখলাম উইকলিতে আগামী সপ্তাহে শেখ হাসিনা ইন্টারভিউ আসছে। এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে এবং দেশের অভ্যন্তরে এই বিএনপি, জামাতে ইসলামী, এদের যে টানাপোড়েন যে অবস্থা, তাতে করে সরকার কতটা চ্যালেঞ্জে আছে। আর সেই চ্যালেঞ্জের মধ্যে আওয়ামী লীগের যদি 1 লাখ লোকের জমায়েত সমাগম হয়ে যায়, সেই ক্ষেত্রে পড়ে সিচুয়েশনকে আমরা যদি এইসব রিপোর্ট বিশ্বাস করি, আমি জানি না গোয়েন্দা সংস্থা বা পুলিশ এইসব রিপোর্ট করছে কিনা, বা এই রিপোর্ট দেখে আবার আমাদের গোয়েন্দারা হাসেন কিনা যে না অতটা না বোধহয়, মানে বিষয়টা বোধহয় অত সিরিয়াস না, নাকি সিরিয়াস? যদি সিরিয়াস হয় তাহলে আমাদের জন্য এটা খুব অ্যালার্মিং। কারণ আওয়ামী লীগ যদি 1 লাখ লোক নিয়ে এভাবে নেমে যায়, তাদের আবার প্রতিপক্ষ তো বাংলাদেশে স্ট্রং, এবং আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাই একজোট, তাহলে সেটা আমাদের জন্য কতটা সংঘাতময় পরিবেশের ইঙ্গিত করে।